রাতের আধারে পালিয়ে গেলেন হাতুড়ি সিং, আর বাংলাদেশ টেস্ট ক্রিকেটের জন্য ক্যাপ্টেনই খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে লিটন দাসকে যখন বলা হয়েছিল টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেন্সির জন্য, সে সরাসরি না করে দিয়েছে যে সে টেস্টের জন্য কোনো ক্যাপ্টেন্সি করতে চাচ্ছে না, কারণ তাকে ফ্যামিলিকে সময় দিতে হবে, যেহেতু সামনে আমাদের টেস্ট। বাংলাদেশ টেস্টকে ঘিরে যে জল্পনা কল্পনা চলছে, যে ক্যাপ্টেন্সির বিষয়টা নিয়ে আলোচনায় আসছে বারে বারে, সেই দিক থেকেও কিন্তু ক্যাপ্টেনকে হবে এই বিষয়ে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো কোনো রকম সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। আর সেই সময়টাতে যেই দিন ইন্ডিয়া বিরাট কোহলি হচ্ছে 50তম সেঞ্চুরি করলেন, সচিনকে তিনি দিকে তিনি যে আপনার যে সম্মান প্রদর্শন করলেন, সেই দিনটাতেই হাতুড়ি সিং দেশ থেকে গায়েব হয়ে গেলেন। মানে উনি সেই দিন রাতেই অস্ট্রেলিয়ায় চলে গিয়েছেন তার ব্যক্তিগত কোনো একটা কাজে। আর এই বিষয়টা কিন্তু বিসিবিও কিন্তু কারোর সামনে আনেনি যে হাতুড়ি সিং ছুটিতে আছেন, 3-4 দিনের ছুটির দরকার তার কাছে। একদিকে তো টেস্টে ক্যাপ্টেন পাচ্ছে না, দ্বিতীয় দিক থেকে যাকে নিয়ে এত আলোচনা সমালোচনা, দেশের এরকম খারাপ পরিস্থিতির জন্য কেন তারা হারলো, হাতুড়ি সিং এর কতটুকু দায়ভার আছে এর মধ্যে, এই বিষয়গুলো নিয়ে যখন সারা দেশে তোলপাড় চলছে, সেই সময়টাতে হাতুড়ি সিং দেশ থেকে চলে গেছেন রাতের আধারে। রাতের আগে ফ্লাইট ধরে চলে গেলেন অস্ট্রেলিয়া। এখন তাহলে সামনে যে টেস্ট আছে আমাদের বাংলাদেশের, যে টেস্ট খেলাটা হবে, এই খেলাটার মধ্যে যে টিমের একটা কম্বিনেশন করা দরকার, টিমটা গোছানো দরকার, ক্যাপ্টেন্সি দরকার, এগুলো তিনি না করেই তিনি কেন চলে গেলেন? এখন লিটন দাসের প্রসঙ্গে যদি আসি, লিটন দাসকে যদি আমরা বলি যে ক্যাপ্টেন্সি তিনি সরে যেতে চাচ্ছেন না, তিনি সরাসরি বলছেন তিনি টেস্টও খেলতে চাচ্ছেন না, কারণ তার স্ত্রী তিনি হচ্ছেন সন্তান সম্ভাবনা, সেই দিক থেকে তিনি ছুটি চাচ্ছেন। এটা স্বাভাবিক বিষয়, একটা ফ্যামিলিগত বিষয়ে বিসিবি সবসময় ছুটি দিয়ে আসছে, ছুটি দিবে, কিন্তু সেই দিক থেকে লিটন যেহেতু হচ্ছে ক্যাপ্টেন্সি রাখছে না বা থাকবে না, খেলতেই পারবে না, সেই দিক থেকে এখন ক্যাপ্টেন্সি আপনি কাকে দেবেন? ক্যাপ্টেন্সি যাকে দিবেন সে যদি নির্ভরযোগ্য না হয়, তাহলে তো আপনার ক্যাপ্টেন্সি দিয়েও লাভ নেই। এখন হাতুড়ি সিং এখানে অবশ্যই তার থাকাটা দরকার ছিল, যেহেতু সামনে খেলা আছে। এখানে কাকে ক্যাপ্টেন্সি দিলে ভালো হয়, কাকে দিলে খারাপ হবে, কাকে ভাইস ক্যাপ্টেন দিতে হবে, কাকে টিমে রাখতে হবে, এই বিষয়গুলো তো অবশ্যই হাতুড়ি সিং এর সাথে থেকেই করাটা উচিত ছিল। কিন্তু হাতুড়ি সিং তো সেই বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে চলে গেছেন। তাহলে এখন আমরা এই হাতুড়ি সিং এর বিষয়টাতে কি ভাবতে পারি, যে আমাদের দেশের ক্রিকেট নিয়ে তার কতটুকু চিন্তা ভাবনা ছিল, নাকি শুধু আসবেন, খেলবেন, বেতন নেবেন, চলে যাবেন? মানে এটাই যদি হয়ে থাকে হাতুড়ি সিং এর চিন্তা ভাবনা, আমাদের ক্রিকেট বোর্ডও যদি সেটা যদি লুকিয়ে রাখে, তাহলে তো বাংলাদেশ ক্রিকেটের উন্নতি কোনোভাবেই সম্ভব না। দেশের ক্রিকেটের উন্নতি যদি আমরা করতে চাই, তাহলে অবশ্যই তো দেশের ক্রিকেটটার দিকে লক্ষ্য রাখতে হবে। কারণ হচ্ছে যেখানে সামনে আমরা এই বিশ্বকাপে যে পরিমাণ বাজেভাবে হেরেছি, সেই দিক থেকে তো আমাদের সামনে আরো টেস্ট আছে, কিছুটা হলে তো উন্নতি করা দরকার আমাদের। আমাদের টেস্টের জন্য তো কিছু ভালো কিছু একটা করার দরকার। সেটাই যদি আমরা যদি এখন করতে না চাই, আমাদের যে টিম ম্যানেজমেন্ট যদি এতটা যদি খেয়াল না রাখেন, আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি বাংলাদেশ টিমের প্রতি খেয়াল না রাখেন, তাহলে তো এরকম ক্রিকেট বোর্ড থাকা আর নিজেরাই টিম ম্যানেজমেন্ট করে নিজেরাই তো খেলতে চাওয়া একই কথা। কোচ ছাড়া আপনি কি খেলবেন? এখন তো উনি 3 দিনের ছুটিতে গেছে, এটা মেনে নিলাম, কিন্তু বিসিবির এই বিষয়টা তো জানানো উচিত ছিল। যতদূর গণমাধ্যমের মাধ্যমে জানা গেছে, তারা কাউকে কিছুই জানাননি, যে কোনো একভাবে লিক হয়েছে বিষয়টা, যে তিনি দেশ ছেড়ে চলে গেছেন। এখন কথা হচ্ছে, দেশ ছেড়ে চলে গেছেন, এখন আমাদের যে টিমটা, আমাদের দেশের খেলা, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের ইন্ডিয়াতে বিশ্বকাপে যে পরিমাণ বা বাজেভাবে আমরা হেরে এসেছি, মোটামুটি মুখ দেখানোর মতো না। এয়ারপোর্টে আপনারা খেয়াল করছেন হয়তো বিভিন্ন ভিডিওতে, যে কোনো হচ্ছে বাংলাদেশের কোনো সমর্থক কিন্তু সেখানে ছিলেন না। তাহলে আপনাদের একটা চিন্তা করা উচিত, বাংলাদেশে এরকম টিম নিয়ে আপনি কি করতে পারবেন? আমি একটা ভিডিওতে বলেছি, যেখানে বাংলাদেশের এই 18 সিজনে, যে 16 থেকে 18 সিজনে বা 18 থেকে 20 সিজনে যে প্লেয়ারগুলো ছিল, ক্রিকেটাররা ছিল, তাদেরকে নিয়ে আপনি বিশ্বকাপের টিম করেছিলেন। কারণ তাদেরকে নিয়ে বিশ্বকাপের টিম করলে আপনি কতটুকু ভালো করতে পারবেন সেটা আপনি নিজেই বুঝতে পারছেন। তখন টিমটা ঘোষণা দেওয়া হলো যে বিশ্বকাপ ক্রিকেটে এই টিমে কে কে যাচ্ছেন, এই বিষয়ে সবাই কিন্তু বলেছিল যে আসলে এই টিম দিয়ে কিন্তু কিছু হবে না। সেক্ষেত্রে যদি আপনি টিমের জন্য কিছু করতে চান, দেশের ক্রিকেটের জন্য কিছু করতে চান, আপনাকে সেটা মাথায় রাখতে হবে যে আমি কিভাবে টিমটা গোছাবো, কিভাবে কাকে আমি টিমে রাখবো, পুরাতন কয়টাকে আমি অবসর দিয়ে দেবো, নতুন কয়টাকে আমি দলে নেব। ইন্ডিয়াতে দেখেন আপনি, মাত্র 2টা প্লেয়ারকে তারা নিয়েছিল, 16 17 16 থেকে 18 সিজনে একজন, আর হচ্ছে 14 থেকে 16 সিজনে একজন, ঈশান কিষণ আর হচ্ছে শুভমান গিল। সেখানে আপনি কিভাবে আপনি ভাবলেন যে সব উঠতি তারকাদের, উঠতি যে ছেলেপেলে আছে তাদেরকে নিয়ে আপনি দেশে বিশ্বকাপ জয় করে আনবেন, যেখানে আমরা কোয়ালিফাই রাউন্ডে বাদ পড়ে গেলাম, বাছাই পরে বাদ পড়ে গেলাম আমরা।
সেদিক থেকে আমরা আসলে ক্রিকেটের জন্য কতটুকু কি করছি এটা তো আসলে দেখা চোখের সামনে দেখার বিষয় এটা। এখন যদি আপনি বিশ্বকাপ সম্পর্কে যদি বলতে চাই, তাহলে বিশ্বকাপে আপনি দেখেন কয়টা প্লেয়ার ভালোভাবে দাঁড়াতে পেরেছিল, যেখানে আপনি মোহাম্মদুল্লাহ রিয়াদকে বাদ করে রেখেছিলেন আপনারা, সেখানেই কিন্তু সেই এসে যা পারফরমেন্স করেছে, বাকি সব কিন্তু মোটামুটি ওটাকে আপনার পারফরমেন্স বলে না, যেভাবে তারা খেলেছে। সেদিক থেকে হাতুড়ি সিং এখন দেশের বাইরে, সামনে টেস্ট ক্রিকেট। এখন দল কবে গোছাবেন, কাকে ক্যাপ্টেন্সি দিবেন, কাকে দলে রাখবেন, দল থেকে বাদ দিয়ে দিবেন, এই বিষয়গুলো কবে করবেন? খেলার আগের দিন। খেলার আগের দিন করে আপনি কি করেন? তো টিমের জন্য আপনি কি করবেন? কি খেলবে তারা, কি প্র্যাকটিস করবে তারা, কাকে বাদ দেবেন, কাকে রাখবেন? এখন বিষয়টা, প্রশ্নটা আপনাদের কাছেই রইলো। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের মতামতটা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।